হুম, হুম, বাংলাদেশে 300 ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডেঙ্গির কেন ওষুধ নাই? কারণ আমরা তো ড্রাগ ডিসকাভারি করি না। এখন আমেরিকানরা যদি ডেঙ্গির ড্রাগ ডিসকাভারি করে ফেলতো, আমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারতাম। দ্যাটস ফর শিওর। আইন শব্দটা তো সবকিছুর সাথে জড়িত। আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, আপনি কি বলেন? আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব। ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনি কি চিন্তা করেন? যে বেসিক্যালি এখানে কি, কি থাকবে? কোন আপনার ড্রপ ডাউন বাটনগুলো থাকবে? এটা নেভিগেট করাটা কত ইজি হবে? বেশিরভাগ ওয়েবসাইট আপনার ওরা প্ল্যান করে যে এটা নেভিগেশন যদি ইজি না হয়, ইজি নেভিগেশন যদি না হয়, তাহলে কি হবে? ভিজিটররা কিন্তু এখানে থাকবে না। সো ভিজিটরকে ক্যাপটিভেট করার জন্য আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, ওখানে চিন্তা করেন, এলিমেন্টগুলো আপনি নিয়ে আসেন। সো ডিজাইনের ব্যাপারটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে আছে। সো ড্রাগ ডিজাইনটা তাহলে কি? এখন হিউম্যান বডি খুবই কমপ্লেক্স একটা বিষয় এবং আপনি চাইলেই হুট করে তাকে একটা আ জিনোবায়োটিক্স যেটা আমরা বলি আরকি, বেসিক্যালি আপনার শরীরের বাহিরে যেকোনো কেমিক্যালস আপনি যদি অ্যাডমিনিস্ট্রেট করেন, তো এটা হলো জিনোবায়োটিক্স। আপনি তো তাকে চাইলে ধরে যেকোনো একটা কেমিক্যাল দিয়ে দিতে পারেন না। বিকজ আপনি জানেন না এটা কি তার জন্য উপকারী হবে না উল্টা ক্ষতিকর হবে, যেটাকে আমরা বলি টক্সিক। তাহলে এটা যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে ডিজাইন করতে হবে, থিংক করতে হবে যে আমি তাকে কেন দিব? প্রথম কথা হলো আমি তাকে একটা কেমিক্যালস যে দিব, যেটা আমরা ড্রাগ মলিকিউল বলি পরে, এটা যে দিব কেন দিব? কিভাবে দিব? কি কারণে দিব? এই প্রশ্নগুলো থেকে আসে ডিজাইন। কেন দিব? তখন আসে যে ডিজিজটা কি? সমস্যাটা কি? তার প্রবলেমটা কোথায়? এটাকে আমরা বলি, ১ম এ আমরা টার্গেট ভ্যালিডেট করতেছি। মানে কোন টার্গেটের জন্য দিব? আমরা এটাকে বলি টার্গেট ভ্যালিডেশন। আমাকে আগে নিশ্চিন্ত হইতে হবে। আমাকে আগে এনশিওর করতে হবে, ডিসাইড করতে হবে যে কোন রোগের জন্য আমি তার ট্রিটমেন্ট করার বা ট্রিটমেন্টের ড্রাগ ডিসকাভারি করব। সো এটাকে আমরা বলি টার্গেট বা ডিজিজ টার্গেটও বলি, থেরাপিউটিক টার্গেটও বলি। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, বাট ইটস বেসিক্যালি টার্গেট। যেমন আপনার মনে করেন যে প্যানক্রিয়েটিক ক্যান্সার। হ্যাঁ, প্যানক্রিয়েটিক ক্যান্সার আছে না? নাম তো শুনছেন। খুবই অ্যাগ্রেসিভ ক্যান্সার এবং খুবই আনফরচুনেট যে প্যানক্রিয়েটিক ক্যান্সার কারো হলে ৬ মাসের বেশি বাঁচে না। এটা পৃথিবীতে এখনো প্যানক্রিয়েটিক ক্যান্সারের গুড ড্রাগ ডিসকাভারি আমরা করতে পারি নাই, আনফরচুনেটলি। চেষ্টা চলতেছে। সো প্যানক্রিয়েটিক ক্যান্সার জন্য আমরা কি করব? যে প্যানক্রিয়াসকে টার্গেট করতে হবে। আমরা যেটা বাংলায় বলি অগ্ন্যাশয়। সো আমাদের বডির বিভিন্ন অর্গানের সেলগুলো আপনার টাইপ ডিফারেন্ট হয়। এগুলো দেখতে একই রকম হয় না। মেকানিজম সবসময় একই রকম না। সেলগুলোর ভিতরে অনেক কাজ হয়, যেগুলো একটু ডিফারেন্ট হয়। আমাদের ব্রেইন সেলকে আমরা বলি নিউরন। হ্যাঁ? আমাদের লাংয়ের সেল নিউরনের মতো না। আমাদের আপনার হার্টের সেল নিউরনের মতো না। আমাদের প্যানক্রিয়াসের সেল এক্সাক্টলি নিউরনের মতো না। হ্যাঁ? সো আমি জাস্ট সিম্পলি বুঝাতে চাচ্ছি আমাদের এই সেলগুলো ডিফারেন্ট। সো যখন ডিফারেন্ট হয়, তখন তার মেকানিজম অনেক, ফাংশন অনেক ডিফারেন্ট হয়। আপনি যখন ওই সেলগুলোকে ট্রিট করতে চাইবেন, ওই অর্গান বিষয়ক কোনো ডিজিজকে ট্রিট করতে চাইবেন, আপনাকে তখন ওখানকার যে এনভায়রনমেন্টটা, তারা কিভাবে কাজ করে, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের কমিউনিকেশনের ওয়েটা কি, তাদের মেকানিজমটা কি, তারা কিভাবে ওই সেলগুলো কিভাবে সার্ভাইভ করে, ওইগুলো আবার কিভাবে ডাই হয়ে যায়, এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে জানতে হয়। এগুলো বায়োলজিস্টরা করে, মলিকিউলার বায়োলজিস্টরা এই কাজগুলো করে। মলিকিউলার বায়োলজিস্টরা তখন অ্যাপ্রোচ করবে কেমিস্টদের কাছে, মেডিসিনাল কেমিস্টদের কাছে, দেখো আমরা বায়োলজিটা ভালোভাবে বুঝতে পেরেছি, এইটা বোধহয় আমরা টার্গেট করতে পারি এই ডিজিজের জন্য। তোমরা এখন আমাদেরকে হেল্প করবা কেমিক্যাল এন্টাইটি বা কেমিক্যাল মলিকিউল দিয়ে সিনথেসিস করে বা ডিজাইন করে আমরা তখন এটাকে ট্রিট করব সেলগুলাকে, এবং দেখব, রিড করব যে সেলগুলা তোমার এই মলিকিউলের এগেনস্টে কিভাবে বিহেভ করে। সো দ্যাটস হোয়ার মেডিসিনাল কেমিস্ট্রি ইনভলভ হয়। মেডিসিনাল কেমিস্ট্রির কাজ হলো কেমিক্যাল এন্টাইটিকে ডিজাইন করা, স্ট্রাকচার চেঞ্জ করা, সিনথেসিস করা এবং বায়োলজিস্টদেরকে দেয়া। বায়োলজিস্টরা ওই যে কেমিক্যাল কম্পাউন্ড, এগুলোকে দিয়ে আপনার সেল
আপনার বিহেভিয়ার দেখে অথবা এনজাইমেটিক বিহেভিয়ার দেখে, প্রোটিনের বিহেভিয়ার দেখে, এরকম নানান সেটস অফ স্টাডি ওরা তখন করে। আমরা এগুলোকে অ্যাসে বলি, ডিটেলস যাচ্ছি না, সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তখন ওরা আপনার অনেকটা স্কোরিং এর মতো করে। ফর এক্সাম্পল, আপনারা যারা ডেটা বেসড কাজ করেন বা যারা আপনার বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম করেন, আপনারা অনেক সময় স্কোরিং ইউজ করেন যে হ্যাঁ ওকে, কোন স্কোরিংটা হাই হলে বেসিক্যালি হলো এই ডিজাইনটা বেস্ট। হ্যাঁ, সো বায়োলজিস্টরা এই ধরনের একটা স্কোরিং করে, যেটাকে আমরা অনেক সময় IC50, AC50, EC50 নানান নামে বলে থাকি। হ্যাঁ, SAR বলি। তো মনে করেন যে আপনার কম্পাউন্ড এ, আপনার মনে করেন যে স্কোরিং হলো 50%, কম্পাউন্ড বি হয়তো স্কোরিং দিবে 60%, কম্পাউন্ড সি হয়তো স্কোরিং দিবে 70%। যখনই কম্পাউন্ডের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যাবে, ওই স্কোরিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনি ওই স্কোরিংটা ফলো করেন, যেটা ভালো কম্পাউন্ড, ভালো স্কোরিং, ওই কম্পাউন্ডটাকে আলাদা পিক করে সেটাকে নিয়ে আরো স্টাডি করেন। তো এই যে স্টাডিগুলো, এগুলো বেশিরভাগ হয় প্রি ক্লিনিক্যাল স্টাডি। সো ক্লিনিক্যাল স্টাডি, প্রি ক্লিনিক্যাল স্টাডি। ক্লিনিক্যাল স্টাডি হলো যখন পুরো প্রি ক্লিনিক্যাল স্টাডিটা শেষ, তখন এটা ক্লিনিক্যাল স্টাডিতে যায়, যেটা আমরা হিউম্যানের উপর ড্রাগটাকে আমরা অ্যাপ্লাই করি। তার আগ পর্যন্ত আমরা যেটা করি, হিউম্যানের সেল ইউজ করি, হিউম্যানের প্রোটিন ইউজ করি, হ্যাঁ, আইসোলেট করে, আলাদা করে। এই জন্য আমরা এটাকে ইনভিট্রো বলি। হ্যাঁ, মনে করেন যে আপনার লাংয়ের প্রবলেম, আমরা লাং থেকে সেলকে আইসোলেট করে নিব, বায়োলজিস্টরা এটা করে ওই সেলটা কালচার করে, মানে একটা সেল দিয়ে হ্যাঁ মিলিয়নস অফ সেল বানাবে, সেল কালচার, এবং ওই সেলগুলোর উপর আপনার স্টাডিটা হয়। তারপর এটার বিষাক্ততা কেমন, এটার এফিকেসি, কার্যকারিতা আছে কিনা, এই স্টাডিগুলোর জন্য আমরা বিভিন্ন অ্যানিমাল মডেল ইউজ করি, যেমন মাউস মডেল, র্যাট মডেল। আমরা আপনার মাংকি ইউজ করি লার্জ অ্যানিমেলের জন্য, ডগ ইউজ করি। এবং ওই ডেটাগুলো, এই স্টেপগুলাই বোধহয় ভাই ড্রাগ ট্রায়াল বলে আমরা যেটা শুনি, তাই না? আমরা ড্রাগ, এটা প্রি ক্লিনিক্যাল ড্রাগ ডিসকাভারি। এবং এই সব ডেটা যখন দারুণ আসে, পজিটিভ আসে, কনভিন্সিং হয়, এগুলো কিন্তু আবার আপনার FDA তে সাবমিট করতে হয়। আমেরিকার ক্ষেত্রে FDA, ইউরোপের ক্ষেত্রে এটাকে বলে EMA, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, FDA এর মতো প্রতিষ্ঠান। সো তারা কি করে, এই পুরো বিষয়গুলো আবার তারা কিন্তু স্ক্রুটিনাইজ করে, অ্যানালাইসিস করে, দেন দে ডিসাইড করে যে তার ডেটা কনভিন্সিং কিনা। ডেটা যদি কনভিন্সিং না হয়, তারা কিন্তু এই ড্রাগ আপনাকে হিউম্যান ট্রায়ালের জন্য অনুমতি দিবেন না। হিউম্যান ট্রায়াল কিন্তু আপনি চাইলেই করতে পারেন না। আচ্ছা, ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল। আপনার তার মানে হচ্ছে প্রিক্লিনিক্যাল যত ডেটা FDA আছে, অ্যাপ্রুভালটা আপনার লাগবে ইভেন when you are going for the human trial. অ্যাবসলিউটলি, ইয়া। এটা কিন্তু সবাই মনে করে কি ড্রাগ শুধু অ্যাপ্রুভ করে FDA, নো। FDA প্রত্যেকটা স্টেপ খুব আপনার মনিটরিং করে। আপনি প্রিক্লিনিক্যাল ল্যাবরেটরিতে আমরা কাজ করি, ড্রাগ আপনার মনে করেন যে ক্যান্ডিডেট তৈরি করি, দেন আমরা FDA কে সব ডেটা নিয়ে অ্যাপ্লিকেশন ফাইল করতে হয়। এটাকে বলে NDA অ্যাপ্লিকেশন, IND অ্যাপ্লিকেশন, আই এম সরি, হ্যাঁ, ইনভেস্টিগেশনাল ড্রাগ অ্যাপ্লিকেশন বলে এটাকে, IND। সো দুইটা অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। একটা হলো IND, যেটা আপনি প্রিক্লিনিক্যাল থেকে ক্লিনিক্যাল ফেজে যাচ্ছে। FDA যখন অ্যাপ্রুভ করবে IND, দ্যাট মিনস আপনার রাইট আছে এখন ক্লিনিক্যালে যাওয়া, মানে হিউম্যানের উপর ট্রায়াল করার ড্রাগটাকে। এবং এটা কিন্তু এমন না আপনি জাস্ট ড্রাগ দিয়ে দেন, নো। এটা শুরু করা হয় একদম লোয়েস্ট ডোজ থেকে আগে, দেন গ্রাজুয়ালি আস্তে 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 যাবে। এবং প্রত্যেকটা আপনার হিউম্যান যারা আপনার ট্রায়ালে পার্টিসিপেট করতে চায়, ভলেন্টিয়ার বা পেশেন্ট, তারা কিন্তু ক্লোজ মনিটরিং এ থাকে ডক্টরদের। এটা এমন না যে আপনাকে ড্রাগ দিয়ে বাসায়, আচ্ছা ঠিক আছে বাসায় যান, হ্যাঁ, নো। ইটস এক্সট্রিমলি আপনার মনে করেন যে ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখে, এবং ওদের ব্লাড নেওয়া হয়, রিপোর্ট নেওয়া হয়, সবকিছু ঠিক আছে কিনা। ফিজিওলজিক্যাল যত আপনার চেঞ্জ, এগুলো কিন্তু দেখবে যে ড্রাগ আপনার উপর কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কিনা। হ্যাঁ, ফেজ 1 ট্রায়াল কিন্তু শুধুমাত্র সেফটির জন্য, কোনো এফিকেসি না। ড্রাগটা আদৌ সেফ কিনা, দ্যাটস দ্য ফার্স্ট থিং দে ওয়ান্ট টু সি। এটা হলো ফেজ 1 ট্রায়াল, যেটাকে বলে ফেজ 1 স্টাডি। এটা হলো শুধুমাত্র সেফটি দেখা হয়, এবং ওই স্টাডিতে আপনার হেলদি ভলেন্টিয়ার আপনার রিক্রুট করা হয়। তো এটা ডেফিনেটলি আপনি রিয়ালাইজ করেছেন কতগুলো স্টেপ দিয়ে যায়, দেন FDA অ্যাপ্রুভাল হয়। প্রিক্লিনিক্যালে একটা ড্রাগ ক্যান্ডিডেট ক্লিনিক্যালে গেল, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে ড্রাগ অ্যাপ্রুভ হবে। অসংখ্য ড্রাগ, আমি জাস্ট যদি একটা অ্যাভারেজ নাম্বার বলি, 1 out of 10 ড্রাগ ফেল। দ্যাটস দ্য নেচার।
দ্যাটস দ্য ইনহেরেন্ট কমপ্লেক্সিটি অফ দ্য ড্রাগ ডিসকাভারি। সো ড্রাগ আপনার প্রিক্লিনিক্যালও প্রচুর প্রজেক্ট ফেল হয়, প্রিক্লিনিক্যাল থেকে ক্লিনিক্যালে গেলে আপনার প্রচুর ফেল হয়। তো এটা আপনার ফেজ 1 এটা ক্রস করলো, ফেজ 2-তে ফেল, ফেজ 2 ক্রস করলো, ফেজ 3-তে ফেল, এরকম অনেক আছে। FDA যখন অ্যাপ্রুভ হয়, দ্যাট ডাজন্ট মিন ইউ আর ডান। তারপরে কিন্তু এটা আবার ক্লোজ মনিটরিং হয়, এটাকে বলে পোস্ট অ্যাপ্রুভাল, হ্যাঁ, সার্ভাইলেন্স বা মনিটরিং। হ্যাঁ, আমরা ড্রাগ এবার পেশেন্টের উপর মার্কেটিং হবে, ড্রাগ পেশেন্টের উপর যাবে, এবং পেশেন্ট এই ড্রাগ নেওয়ার পর কার কি সমস্যা হচ্ছে সেটা হলো ডক্টরদের রেসপন্সিবিলিটি নোট করে রাখা এবং এটা ফিডব্যাক দেয়া, এবং তারা কিন্তু এটা মনিটরিং করে দীর্ঘদিন। সো দ্যাটস এ লং প্রসেস। তাহলে বাংলাদেশ তাহলে কোন জায়গাটাতে আছে, আমি যদি প্রশ্নটা এখন আনসারটা দেই। বাংলাদেশ এতক্ষণ যে কথাটা তো বললাম, এটা কোথাও নাই। বাংলাদেশ প্রিক্লিনিক্যাল ডিসকাভারিতেও নাই, ক্লিনিক্যাল ফেজ স্টাডি সেখানেও নাই, অ্যাপ্রুভালের থাকার তো প্রশ্নই ওঠে না, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ ড্রাগ FDA অথবা EMA যদি অ্যাপ্রুভ করে দেন, বাংলাদেশ যেটা করে সেটা হলো এই ড্রাগটা মতো করে এক্স্যাক্টলি জেনেরিক ড্রাগটা তৈরি করে। মনে করেন যে আজকে অ্যাসপিরিন FDA অ্যাপ্রুভ করলো, যে হ্যাঁ অ্যাসপিরিন আমেরিকাতে অ্যাপ্রুভ হলো, তো এটার স্ট্রাকচার তো সব প্যাটেন্টে তো দেয়া আছে না, আপনার এগুলো তো পাবলিকেশন হয়, প্যাটেন্ট আছে, প্যাটেন্ট হয় আর কি, প্যাটেন্টে দেয়া আছে। আমার যেমন মাল্টিপল প্যাটেন্ট আছে, আমি একটা ফান্ডামেন্টাল ড্রাগ ডিসকাভারি প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, বাট একটা সাকসেসফুল প্রজেক্টে কাজ করেছি, যেটা আমি খুবই প্রিভিলেজ মনে করি নিজেকে, এটা লাকেরও একটা ব্যাপার থাকে। আমরা অনেকে হয়তো 20-25 বছর আপনার ড্রাগ ডিসকাভারিতে কাজ করি, নট নেসারালি আপনি সবসময় সাকসেসফুল প্রজেক্ট, মানে সব প্রজেক্ট আপনার সাকসেসফুল হয়। তো আমি হয়তো লাকি যে আমরা যে একটা টিম একটা সাকসেসফুল ড্রাগ মানে ডিসকাভারি করতে পেরেছে, যেটা এখন ফেজ 2-তে আছে, এবং আমি খুবই কনফিডেন্ট যেটা অ্যাপ্রুভ হবে, FDA অ্যাপ্রুভ করবে, আমি খুবই এইটা কনফিডেন্ট। কি ভাই ওই যে হান্টিংটনস ডিজিজ এটা নিয়ে হলো একটা আপনি যে নিউরো কাজটা ডিজিজ, করছেন? রাইট? একটা ব্রেইনের ডিজিজ, এটা হান্টিংটন ডিজিজের জন্য। এবং এবং একটা সাকসেসফুল ড্রাগ ডিসকাভারি প্রজেক্টে কাজ করা সবচেয়ে বড় আনন্দ কিন্তু আপনার এই নয় যে আমার ড্রাগটা শুধু অ্যাপ্রুভ হচ্ছে। এটা আসলে বড় আনন্দ হলো আপনি অনেকটা কাইন্ড অফ লাইক বেবির মতো, আপনি তার জন্ম থেকে, আমি যখন আমার ছেলের এক্কেবারে জন্ম থেকে দেখছি প্রতি মুহূর্তে যে কিভাবে সে বড় হচ্ছে, দিস ইজ হাউ ইট ইজ। এবং এই প্যারেন্টিং, যেমন আপনি খেয়াল করেন, আপনার প্রথম বাচ্চা যদি কোনোদিন না হয়, মানে একটা প্যারেন্টস কোনোদিন প্যারেন্টস হয়ে ওঠে না তার প্রথম বাচ্চা যতদিন পর্যন্ত, মানে লালন পালন করে সে যতদিন পর্যন্ত ওই এক্সপিরিয়েন্সটা না নেয়। নো ম্যাটার আপনি কত কোর্স করেছেন, আপনার ভাইকনাকে দেখেছেন, ভাতিজাকে দেখেছেন, বিলিভ মি, আপনার যেদিন প্রথম বাচ্চা হবে, এদিন আপনি নিজেকে ডিসকভার করবেন, ইউ আর এ ভেরি ডিফারেন্ট পারসন Completely agreed. দেন ইউ বিকেম প্যারেন্ট, ইউ বিকেম প্যারেন্ট, ট্রাস্ট মি। এর আগে আপনাকে যদি আমি সারাদিনও স্টোরি বলি, হ্যাঁ আপনি শুনবেন হয়তো, ওই যেই সময় আপনার ছেলের কান্না শুনে, মেয়ের কান্না শুনে রাত্র 2টার সময় ঘুম থেকে উঠে যাবেন, অফিসে যাবেন, আপনার কলিগরা বলবে কি ব্যাপার, তোমার চোখ তো হ্যাঁ ব্লাডি ইয়ে হয়ে গেছে, রেড হয়ে গেছে, ব্যাপার কি? আর বলুন আমি তো রাত্রে ঘুমাইতে পারি নাই, 6 বার ডাইপার চেঞ্জ করতে হবে। দ্যাট উইল মেক ইউ দ্য প্যারেন্টস, ট্রু প্যারেন্টস, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি দ্য প্লেজার। যে আপনি যখন একটা সাকসেসফুল প্রোগ্রামে কাজ করেন, সবচেয়ে বড় আনন্দটা হলো কি আপনি এটার ইনস অ্যান্ড আউট, এ টু জেড আপনি অনেক কিছু শিখে আপনার নিজেকে গ্রো করেন। এই জন্য আমি আসলে হ্যাপি ফিল করি। সো যে কথাটা ছিলাম, বাংলাদেশের ড্রাগ ডিসকাভারির বিষয়টা হলো, ডিসকাভারিতে বাংলাদেশ আসলে নাই। আমি বলবো যে অলমোস্ট লাইক জিরো কোম্পানি আই থিঙ্ক ড্রাগ ডিসকাভারিতে আপনার আছে। তো বাংলাদেশের কোম্পানিগুলো যেটা করে, এই যে ড্রাগগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যায়, তখন তারা ওইটা দেখে দেখে রেপ্লিকেট করে, আমরা যেটাকে জেনারিক মেডিসিন বলি আর কি, ওইটা তৈরি করে। এবং ওই জায়গাতেও বাংলাদেশ যে আসলে আপনার ওই টোটাল সিনথেসিস গুলো যে করে তাও না, ওই জায়গাতেও বেশিরভাগ কোম্পানি যেটা করে, বেশিরভাগ এখন কিছুটা চেঞ্জ আসতেছে অফকোর্স, চায়না অথবা ইন্ডিয়া থেকে একদম আপনার ফাইনাল প্রোডাক্টটা, মানে এপিআইটা, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, ওইটাকে নিয়ে এসে ফর্মুলেশনটা করে বাংলাদেশের ভিতরে প্যাকেজিং করে বিক্রি করে। সো এটা ডেফিনেটলি ওরা, আমি বলতেছি না এটা ইম্পর্টেন্ট না, আমাদের মতো একটা গরিব দেশের জন্য ওরা অ্যাবসলিউটলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আমি এটার জন্য একটা হিউজ থ্যাঙ্কস জানাই সবাইকে, ফার্মাসিউটিক্যাল হোল ইন্ডাস্ট্রিকে। বাট আমি যেটা বলবো যে অনেস্টলি এই জায়গার থেকে আমাদেরকে সরে আসার সময় হয়েছে। আপনারা যে সেবাটা দিয়েছেন খুবই চমৎকার, এটা অবশ্যই কোনো তুলনা চলে না, বাট আমাদেরকে এটা থেকে সরে আসতে হবে। ওয়াই?
কারণ আমরা সারা জীবনে শুধু আমেরিকানরা ড্রাগ আবিষ্কার করবে, ইউরোপিয়ানরা ড্রাগ আবিষ্কার করবে, আমরা এটা দেখে দেখে বানাবো। আই থিঙ্ক দ্যাট এরা হ্যাজ টু বি লাইক স্টপড। ওইটা এভাবে চলতে পারে না একটা সোসাইটির জন্য। কারণ 20 কোটি মানুষের একটা দেশ, এখানে অনেক রোগ আছে, অনেক রোগ আসবে, যেটা আমেরিকার সমস্যা হবে না, এটা বাংলাদেশের সমস্যা হবে। আমি যদি ডেঙ্গির কথা বলি, হুম, হুম, বাংলাদেশে 300 ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডেঙ্গির কেন ওষুধ নাই? দ্যাটস দ্য রিজন। হুম, কারণ আমরা তো ড্রাগ ডিসকাভারি করি না। ওই না। এখন আমেরিকানরা যদি ডেঙ্গির ড্রাগ ডিসকাভারি করে ফেলতো, আমরা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারতাম। দ্যাটস ফর শিওর। তখন প্রশ্ন করতে পারেন যে আমেরিকানরা কেন ভাই তাহলে ডেঙ্গি নিয়ে আপনার মাথা ব্যথা নাই? ইটস বিকজ দ্যাটস নট দেয়ার প্রবলেম। ওরা আগে কার প্রবলেম নিয়ে চিন্তা করবে? নিজের ওদের দেশে। প্রবলেম। আপনি এবং জাস্ট একটা এখানে ভাইয়া একটা ছোট করে ভাই একটা কোয়েশ্চেন আমি এড করি। যেহেতু আপনি এই কোয়েশ্চেনটাই